প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্টেটমেন্টের কারণে তারেক রহমানের সরকার একটা প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদটার উপর আমাকে বেশ বড় একটা বক্তব্য রাখতে হচ্ছে। প্রথমেই বলে নিই কার জন্য বক্তব্যটা দিচ্ছি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও শোনেন তারা জানেন যে আমি 5 জন মানুষের জন্য বক্তব্য দেই। শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, ববি, 5 জন। 5 জনের জন্য কেন দেই? কারণ আমি ধরে নিয়েছি আমরা এখন যে দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছি, এই দুর্যোগ কেটে গেলে কমপক্ষে আগামী 30 বছর বাংলাদেশকে নেতৃত্ব দিবেন এই 5 জনের যে কোনো একজন ধারাবাহিকভাবে। সেই জন্য আমি প্রতিটা বক্তব্য তারা যাতে শোনেন সেজন্য দেই। এবং এই বক্তব্যে উপস্থাপনার কোনো শক্তি নাই, শক্তি আছে শুধু কন্টেন্টের, অর্থাৎ আমি কি বলছি, আমি কত সুন্দরভাবে উপস্থাপন করছি, কত সুন্দরভাবে উচ্চারণ করছি, কত ব্যাখ্যা দিচ্ছি, সেটা ব্যাখ্যা তো ভালোই দেই, মানে বাকি জিনিসগুলা কসমেটিক যে জিনিসগুলো আছে সেটা আমার বক্তব্যে আপনারা পাবেন না। টেকনোলজিতেও দুর্বল, আর আমি এই উপস্থাপনায় অত্যন্ত দুর্বল। ফলে আমি আশা করি যে 5 জন মানুষ আমার বক্তব্য শুনবেন। কিন্তু আজকের এই বক্তব্যটা আমি বিশেষ করে তারেক রহমান সাহেবের জন্য দিচ্ছি, যিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি কেন তার জন্য বক্তব্যটা দিচ্ছি সেটা হয়তো শেষের দিকে আরো ভালোভাবে ব্যাখ্যা করব। কিন্তু এটা তারেক রহমানের জন্য দিচ্ছি যে আমি সবসময় ঘোষণা করে এসেছি আমি কিন্তু বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী, আমি শেখ হাসিনার সৈনিক, কিন্তু আমি তারেক রহমান এবং বিএনপির শুভাকাঙ্ক্ষী। কেন আমি তারেক রহমানের শুভাকাঙ্ক্ষী? কারণ হলো তারেক রহমান একটা বড় রাজনৈতিক দলের নেতা, এবং আমরা যদি একটা ভালো রাজনৈতিক সিস্টেম গঠন করতে চাই, গণতান্ত্রিক, সেখানে তারেক রহমানের যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে অন্তর্ভুক্তি করা ছাড়া বিকল্প কি আছে সেটা আসলে আমি এই মুহূর্তে ভাবতে চাই না। সেটা একটা কঠিন পদ্ধতি। সে পদ্ধতিতে যাওয়ার চেয়ে আমি মনে করি যে তারেক রহমানের দলকে নিয়ে আওয়ামী লীগের একটা অন্তর্ভুক্তিমূলক দ্বিদলীয় বা ত্রিদলীয় রাজনৈতিক ব্যবস্থা মুক্তিযুদ্ধের চেতনার আলোকে ন্যূনতম কিছু শর্তে যদি এটা হয় ভালো হবে। এখন পর্যন্ত কোনো ইঙ্গিত কারো কাছ থেকে পাইনি, কিন্তু ভালো কিছু আশা করাই তো যে কোনো পজিটিভ মানুষের কাজ, তাই না? সেই দিক থেকে আমি তারেক রহমান সাহেবের শুভাকাঙ্ক্ষী, বিএনপির শুভাকাঙ্ক্ষী, এবং আমি বাংলাদেশের জন্য শান্তি চাই। আমরা 2024-এর জুলাই জঙ্গি উত্থানে দেখেছি যে ঘৃণা এবং অসম্প্রীতিকে নিয়ে আসা হয়েছিল সামনে। তার বিপরীতে আমি কিন্তু সবাইকে ঘৃণার পরিবর্তে ভালোবাসা, সাম্প্রদায়িকতার পরিবর্তে অসাম্প্রদায়িকতা, এই দুটো জিনিস আমি আমার বন্ধুদের উপহার দিতে চাই। বা বাংলাদেশ যারা শাসন করবেন, নেতৃত্ব দিবেন বিভিন্ন পর্যায়ে, সেটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে একটা ইউনিয়ন কাউন্সিলের মেম্বার পর্যন্ত, যত জনপ্রতিনিধি, যত সরকারি কর্মচারী, মিলিটারি হোক, সিভিল ব্যুরোক্রেসি হোক, সবাই যেন আমরা একটা শিফটের মধ্যে আসতে পারি। সেই শিফটটা কি? জুলাই জঙ্গিরা যা দেখিয়েছে, ঘৃণা এবং সাম্প্রদায়িকতা, এই দুইটার বিপরীতে ভালোবাসা, প্রীতি এবং অসাম্প্রদায়িকতা। সেই জন্য আসলে আজকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঐক্যের কথা বলেছেন। উনি ভিন্নভাবে বলেছেন, বাট উনি যেটা বলেছেন যে এক ধরনের ঐক্য বা রিকনসিলিয়েশন, এই কথাটা কিন্তু শেখ হাসিনার বক্তব্যে ছিল। কিন্তু বিপরীতে প্রধানমন্ত্রী তারেক রহমান
আপনার সরকার যেই প্রতিক্রিয়া দেখালো সেটাতে তো এখনো ঢুকতেই পারিনি। এই ভিডিও বক্তব্যটা রাখছি আসলে সেই বক্তব্যটা দেওয়ার জন্য। এবং আমি পড়ি আপনারা কি লিখেছেন তারেক রহমান, সেটা পড়ে পরে মন্তব্যে যাচ্ছি। একটু পড়ি, আমাকে একটু পড়ার সময় দিন। আমি ইংরেজিটা হয়তো পুরোপুরি পড়বো না। প্রথম প্যারাগ্রাফে যেটা লিখেছেন তারেক রহমানের সরকার অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, সেখানে শেখ হাসিনাকে পলাতক, দণ্ডপ্রাপ্ত, গণহত্যাকারী হিসাবে উল্লেখ করা হয়েছে। এই পলাতক, দণ্ডপ্রাপ্ত, গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত সরকার সংবাদ মাধ্যমে কথা বলতে দিয়ে যেটা করেছেন সেটাতে বাংলাদেশ ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছে। এটা হলো প্রথম প্যারাগ্রাফের বক্তব্য। দ্বিতীয় প্যারাগ্রাফে তারেক রহমানের সরকার বলছেন যে আমরা কিন্তু আপনাদেরকে আগেই সতর্ক করেছিলাম শেখ হাসিনাকে এমন বক্তব্য দিতে দিবেন না, দিলে আমরা যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে পুনর্বিন্যাস করতে চাচ্ছি সেটার উপর যে একটা নেতিবাচক প্রভাব পড়বে সেটা কিন্তু আমরা আপনাদেরকে আগেই জানিয়েছি। তৃতীয় প্যারাগ্রাফে যেটা বলছে যে এই যে জুলাই বিপ্লব, তারেক রহমান সরকারের ভাষায়, যেটা দ্বিতীয় বার্ষিকী পালন চলছে, সেই সময় এইরকম একটা বক্তব্য অর্থাৎ শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে চরম বেয়াদবি এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি মারাত্মক অপমান স্বরূপ। খেয়াল করুন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চরম অবমাননা বা বেয়াদবি। এখন বাংলাদেশের এটা এমন ভাবে বাক্যটা সাজানো হয়েছে, এটা মনে হতে পারে যে শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা করেছেন, কিন্তু শেখ হাসিনা অবমাননা করলে তো শেখ হাসিনাকে ফেরত চাচ্ছে, ঢাকায় এনে ফাঁসি দিবে। সুতরাং শেখ হাসিনাকে তারা ধরে নিচ্ছে বাংলাদেশের নাগরিক। সুতরাং এই চরম অবমাননা কে করলো? ভারত রাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চরম অবমাননা করলো। তারপরে যেটা বলছে পরের প্যারাগ্রাফে, যে জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত সত্য যে শিশু মারা গেছে, এত মানুষ মারা গেছে, এগুলা এই জিনিসগুলাকে অস্বীকার করা হচ্ছে। আমরা তো অস্বীকার করি, শেখ হাসিনা অস্বীকার করেন। আবার এখানে শেখ হাসিনাকে বলা হচ্ছে পলাতক, দণ্ডপ্রাপ্ত, গণহত্যাকারী। এবং শেখ হাসিনার এই প্রয়াস জঘন্য, এটা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করে। আচ্ছা, এই পর্যন্ত এসে আমরা কোন জিনিসটা বুঝতে পারলাম সেটা একটু আমার মনে হয় ব্যাখ্যা করার দরকার আছে, এবং পরে আরো প্যারাগ্রাফগুলো যখন পড়বো সেখানেও কিন্তু ওটা সবাই দেখতে পাবেন। যে কি শেখ হাসিনাকে বলা হচ্ছে পলাতক, দণ্ডপ্রাপ্ত, গণহত্যাকারী এবং আরো যত যত বিশ্লেষণ দেওয়ার আছে। পরবর্তীতে আবার ফ্যাসিস্ট এগুলাও বলছে। একটা জিনিস খেয়াল করুন, আমি কিন্তু বারবার এই কথাগুলো যারা আমার বক্তব্য শোনেন তাদের বলে এসেছি যে 2024 জঙ্গিরা ক্ষমতা গ্রহণের পর প্রথমে ইউনূসের নেতৃত্বে, পরে তারেক রহমানের নেতৃত্বে, তারা কিন্তু একটা জিনিস সুস্পষ্ট করেছে যে তারা বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার সমর্থকদের সাথে বাংলাদেশকে তারা শেয়ার করবে না। দেখুন বিষয়টা, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থকরা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে, দেশ স্বাধীন করেছে। ধরলাম মুক্তিযুদ্ধ করে নাই, মানে এই এতটা দাবি না করো, অন্তত আওয়ামী লীগের নেতৃত্বে তো এই কাজটা হয়েছিল, তাই না? বাংলাদেশ যাদের নেতৃত্বে স্বাধীন হলো, যারা যুদ্ধ করে বাংলাদেশ গঠন করলো, তারা 1971 সাল থেকে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে বারবার প্রমাণ করেছে যে তারা সমাজে
পরাজিত শক্তিটা 71 সালে পরাজিত শক্তিটার সাথে একসাথে বসবাস করতে চায়, মাঝে মধ্যে একটু গালি দিবে, বকা দিবে, রাজাকার বলবে, কিন্তু তাদের কিন্তু সমাজে বসবাস করতে দিবে। সেটা তো প্র্যাকটিক্যালি দেখা গেছে, বঙ্গবন্ধু যেটা করেছেন, শেখ হাসিনা যেটা করেছেন, এবং দুই আমলেই স্বাধীনতা বিরোধীদের কোনো ক্ষতি কিন্তু হয় নাই। এবং আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এই স্বাধীনতা বিরোধীরাই কিন্তু অর্থনৈতিকভাবে বেশি লাভবান হয়েছে। পরবর্তীতে দেখেন, পরবর্তীতে যেটা হয়েছে, 24-এর জঙ্গিরা যেভাবে বেধড়ক আওয়ামী লীগকে পিটিয়ে মেরে ফেলা, মানে শুধু বেধড়ক পেটানো না, পিটিয়ে মেরে ফেলা, এবং সাথে সাথে ভিন্ন মতাবলম্বী বা সংখ্যালঘুদের কি রকম নির্যাতন করতে পারে, দীপু দাসকে পুড়িয়ে, কিংবা কবর থেকে একজন পীরের লাশ বের করে পুড়িয়ে তারা কিন্তু ওটার জানান দিয়েছে। আরো তো অসংখ্য ঘৃণার কাজ আছে, কিন্তু খেয়াল করবেন। অর্থাৎ আপনারা একটু কথাটা খেয়াল করেন, এই বক্তৃতাগুলো শুনে চলে যান না, যে 2-5 থাকেন, খেয়াল করেন বক্তৃতাটা, যদিও তারেক রহমানের জন্য দিচ্ছি। শেখ হাসিনা, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ সবসময় সবাইকে নিয়ে বসবাস করার না করার কোনো প্রমাণ কিন্তু রাখে নাই। জুলাই জঙ্গি উত্থানের পর তারা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে তারা বাংলাদেশের যেটা মূলধারা, তাদেরকে বাংলাদেশে তারা রাখবে না। ঠিক একই ঘৃণা, সেম ঘৃণাটা কিন্তু তারেক রহমান সাহেবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই স্টেটমেন্টটাতে আছে, যেটা প্রেস স্টেটমেন্ট বলতে পারেন, যেটা পাবলিক করে দেয়। এটা তো আসলে মানে যাতে সাংবাদিকরা পায় এবং এটা নিয়ে খবর করে। এখন এটাকে মিডিয়া স্টেটমেন্ট বলতে পারেন, সোশ্যাল মিডিয়া স্টেটমেন্ট বলতে পারেন, কারণ আমরা তো এগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাচ্ছি, ফেসবুকের মাধ্যমে পেলাম। এই বিবৃতিতেও শেখ হাসিনাকে বারবার কিন্তু যেভাবে পলাতক, গণহত্যাকারী, খুনি এবং আরো যেসব নানাবিধ বিশেষণে ভূষিত করছে, কি ফ্যাসিবাদী, পলাতক, দণ্ডপ্রাপ্ত, গণহত্যাকারী, চিন্তা করেন। অর্থাৎ তাদের যে ঘৃণাটা এখানে আসলে এটা ডিপ্লোম্যাটিক কি নন ডিপ্লোম্যাটিক সে আলোচনায় পরে আসছি, সেটা ভাবতে গিয়ে হাসি থামাতে পারছি না। আমার হাসির যে কি দোষ, আপনারা তো শুধু বলেন যে তুমি হাসো কেন, সেটা পরে। এটা কূটনৈতিক কি কূটনৈতিক না, সেই আলোচনাটা আসলে অনেক পরে আসে। প্রথম কথা হলো যে এই যে ঘৃণাটা দেখেন, শেখ হাসিনার প্রতি যে ঘৃণাটা, অর্থাৎ 2024-এ জঙ্গি উত্থান যারা ঘটিয়েছে, তাদের পরে যারা রাষ্ট্রটা দখল করেছে, প্রথমে জোর করে, পরে এক ধরনের আপনার অভ্যন্তরীণ তাদের ক্ষমতা বন্টনের একটা নির্বাচনের মাধ্যমে, তারা কিন্তু সেই ঘৃণাটা কোনোভাবেই লুকোতে পারছে না। এই ঘৃণাটা বুঝি আমরা জানি না, এমন একটা অবস্থা হয়েছে যে এই ঘৃণাটা কিন্তু আমরা জানি না, আসলে তো আমরা জানি। এখন তারা আন্তর্জাতিকভাবে এটা প্রমাণ করছে, আন্তর্জাতিকভাবে এটা দেখিয়ে দিচ্ছে। আমি যে বারবার বলে এসছি যে বঙ্গবন্ধু শেখ হাসিনা চেয়েছিলেন 71-এর পরাজিত শক্তিকে নিয়ে বাংলাদেশে বসবাস করতে, তার অজস্র অসংখ্য প্রমাণ দুজনে রেখে গেছেন। কিন্তু 24-এর জঙ্গি উত্থানের পর তারা তারা সবভাবে প্রকাশ করে দিয়েছে যে তারা কিন্তু মুক্তিযুদ্ধের যারা বিজয়ী, যারা মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন করেছে, তাদের সাথে থাকবে না। তারা একা বাংলাদেশে থাকবে, আর আমাদেরকে তো পিটিয়ে মেরে বেরি করে দিয়েছে, শেখ হাসিনাকেও বের করে দিয়েছে, হ্যাঁ, আর আমাদেরকে ঢুকতে দিবে না। এই ঘৃণাটা আমরা এতদিন বুঝতাম মুষ্টিমেয় কিছু লোক। আমার ধারণা শেখ হাসিনাও কখনো এটা ভেবে দেখেননি, বঙ্গবন্ধু তো দেখেনি। বঙ্গবন্ধুকে তো সবাই জানে যে কত বিশাল হৃদয়ের একজন মানুষ। তারা কিন্তু লুকোচ্ছে না, আমরা যেন শুনিনি, আমরা যেন কানেই শুনিনি তারা আমাদেরকে কত ঘৃণা করে। শেখ হাসিনা শুনেন নাই, আওয়ামী লীগের লোকজন শুনে নাই, এখন তারা আন্তর্জাতিকভাবে এটা জানিয়ে দিচ্ছে সারা পৃথিবীকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকঢোল পিটিয়ে তারেক রহমান সাহেব আপনি কিন্তু জানিয়ে দিচ্ছেন সারা পৃথিবীকে যে আপনি ব্যক্তিগতভাবে হোক, সামষ্টিকগতভাবে হোক, আপনি যাদের প্রতিনিধিত্ব করেন, আপনি যাদের নিয়ে বাংলাদেশ শাসন করেন, আপনি যাদের অভ্যন্তরীণ ক্ষমতার বন্টনের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার নেতৃত্বের এই পররাষ্ট্র মন্ত্রণালয়
যেটা বলছে সেটা তো আপনারই কথা, আপনি এই ড্রাফট দেখেছেন কি দেখেননি সেটা তো পরের বিবেচনা। যদিও আমার মনে হয় যে এটা লেখার আগে নিশ্চিতভাবে আপনার থেকে অন্তত নীতিগত একটা অনুমোদন তো নিয়েছে যে স্যার কি লিখবো, আপনি হয়তো বলে দিয়েছে কড়া করে লেখক, এরকম তো হয় আসলে, না হলে তো এইভাবে আসতো না। অর্থাৎ ঘৃণাটা কিন্তু দেখেন এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে জানান দেয়া হয়েছে। এখানে ভুলে যাওয়ার আগে বলি, এখন আমাদের উচিত হবে শেখ হাসিনাকে আমি অনুরোধ করব আপনি এটা লক্ষ্য করেন, বা আওয়ামী লীগের যারা শুনেন, আবার আমাকে বলবেন না যে আমি শেখ হাসিনাকে গিয়ে এগুলো বলি, সেই মূরত আমার নাই, থাকলে তো আমি এসে ইউটিউবে বক্তব্য দেই না। আসলে আমাদের কিন্তু ভবিষ্যৎ বক্তব্যটা ওইভাবেই কিন্তু আপনার ঠিক করতে হবে। আজকেও যেটা হয়েছে প্রেস স্টেটমেন্ট অত্যন্ত সুলিখিত ছিল শেখ হাসিনার বক্তব্যটা, কিন্তু সব দিক থেকে ওই বক্তব্যগুলো আরেকটু ভালো হওয়ার বা আরো ভালো হওয়ার অনেক সুযোগ ছিল। আসলে কথা তো 1000টা বলার আমাদের দরকার নেই, কথা বলতে হবে কম, কিন্তু আসল জিনিসটা তুলে ধরতে হবে। আসল জিনিসটা কি, আমি যেই 2-3 প্যারাগ্রাফ এখন পর্যন্ত বললাম, সেখানে তারেক রহমান সারা পৃথিবীকে জানিয়ে দিচ্ছে যে শেখ হাসিনাকে আমি কত 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 ঘৃণা করি। একইভাবে সারা পৃথিবীকে বলে দিচ্ছে যে শেখ হাসিনা এবং শেখ হাসিনার সমর্থকদের তারেক রহমান কত ঘৃণা করেন। আপনারা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন, এটা তারা সারা পৃথিবীকে সাক্ষী রেখে করতে চাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে বলছে যে জেনোসাইডার, যা যা এগুলো, এই যে খুনি, দণ্ডপ্রাপ্ত, গণহত্যাকারী ইত্যাদি। অথচ আজ পর্যন্ত তারা কিন্তু একটা ইম্পার্শিয়াল তদন্ত করে বের করলো না যে যা খুন খারাপি হয়েছে সেগুলা কোনটার জন্য কে দায়ী। জঙ্গিরা কত মেরেছে, পুলিশ কত মেরেছে, বা আর্মি মেরেছে কিনা, স্নাইপাররা মেরেছে, মানে কে কত মেরেছে, এটার একটা নিরপেক্ষ তদন্ত তো শেখ হাসিনা দাবি করছেন। তারেক রহমান সাহেব আপনি করছেন না কেন? ইউনুস করে নাই বুঝলাম, কিন্তু আপনি তো নিজেকে জনপ্রতিনিধি হিসেবে মানে দাবি করেন, তা আপনি করেন, সারা বিশ্বের সামনে প্রতিষ্ঠিত করেন সত্যটা কি হয়েছিল, আমরা তো সেটা জানতে চাই, শেখ হাসিনাও জানতে চায়। যাই হোক, সেই দিকে গিয়ে বক্তব্যটাকে ডিরেল করতে চাই না, কিন্তু মূল জিনিসটা এখানে লক্ষ্য রাখতে হবে যে শেখ হাসিনাকে এবং শেখ হাসিনার সমর্থকদের কত ঘৃণা এই বর্তমানের যে যা চলছে 2024-এ যারা বিজয়ী হয়েছে বাংলাদেশে তারা করে। আচ্ছা, তারপরে যেটা বলছে, এটা আরো প্রণিধানযোগ্য। তারা বলছে যে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমাদের জনগণ দৃঢ়ভাবে সংকল্প করেছে যে আমাদের জাতি আর কখনো ফ্যাসিবাদের অন্ধকার দিনে ফিরে যাবে না এবং বাংলাদেশ কখনো কোনো মক্কেল রাষ্ট্র হবে না। দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী হাসিনা ও তার মাফিয়া চক্রের বাংলাদেশের রাজনীতিতে কোনো স্থান হবে না। দেখুন, লক্ষ্য করুন, শেখ হাসিনাকে তো এর মধ্যে অনেকগুলা বিশেষণ দিয়েছে না, এর আগে বিশেষণ দিয়েছে গণহত্যাকারী, দণ্ডপ্রাপ্ত, খুনি, গণহত্যাকারী, এগুলা দিয়ে ফ্যাসিস্ট, এই কতগুলো বিশেষণ শেষ হয়ে গেছে। নতুন একটা বিশেষণ যোগ করেছে মাফিয়া। এই মাফিয়া টাফিয়া এগুলা কিন্তু ওই যে জাহেদরা বলতো, এখন এই ড্রাফটিং এর সাথে ওই তারেক রহমানের যে উপদেষ্টা জাহেদ, এরাও জড়িত হয়েছে কিনা সেটা অবশ্য আমাকে ভাবাচ্ছে। দেখুন, মানে ঘৃণা প্রতিটা প্যারাগ্রাফ যাচ্ছে, পূর্বের প্যারাগ্রাফে তারা ভাবছে যে ঘৃণাটা যথেষ্ট পরিমাণে প্রকাশিত হয়নি, সুতরাং এবার নতুন একটা শব্দ যোগ করলো মাফিয়া। এটা গেল শেখ হাসিনার প্রতি এবং শেখ হাসিনার সমর্থকদের প্রতি তারেক রহমানের ঘৃণা। ঘৃণার বাইরে কি যোগ করলো, যে বাংলাদেশ কখনো ক্লায়েন্ট স্টেট হবে না। অর্থাৎ ওই যে বলতো না যে শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে দিয়েছে, এইটা সারা বিশ্বকে জানিয়ে দিচ্ছে যে বাংলাদেশ আর কখনো ভারতের ক্লায়েন্ট হবে না, মানে বাংলাদেশকে আর কখনো ভারতের কাছে বিক্রি করা যাবে না। আচ্ছা, এবার শেষ প্যারাগ্রাফটা আমি পড়ে ফেলি, তাহলে আমি পরের বক্তব্যগুলো রাখতে সুবিধা হবে।
এখানে কিছু ভালো কথা বলেছে, মানে যেগুলো বলতে একটা মাত্র বাক্য কূটনীতির মতো করে ওরা প্রয়োগ করেছে, বাংলাদেশ সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সাথে গঠনমূলক পারস্পরিক কল্যাণকর অগ্রগামী সম্পর্ক বজায় রাখতে চায়। পুরো প্রতিবাদ লিপি বলুন বা যাই তারা স্টেটমেন্ট দিয়েছে, তার মধ্যে শুধু এই বাক্যটাকে আপনি মোটামুটি একটা ডিপ্লোম্যাটিক সেন্টেন্স হিসাবে আপনি গ্রহণ করতে পারেন। একটা মাত্র বাক্য, বাকিটা পরে বলছি, পড়ে নেই। দুর্ভাগ্যজনকভাবে 2013 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত অপরাধী হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে বারবার অনুরোধ জানানো হলেও এখনো কোনো সাড়া পাওয়া যায়নি, বরং কোনো অজুহাতে তাকে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সাথে মত বিনিময়ের সুযোগ দেওয়া আমাদের জনগণের অনুভূতিতে গভীর আঘাত এবং বাংলাদেশ ভারতের মধ্যে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের বিকাশের জন্য ক্ষতিকর। যা হোক, পড়া আমার শেষ, এখন আরো বিস্তৃত ব্যাখ্যায় চলে যাব। শেষ প্যারাগ্রাফ নিয়ে আসলে বেশি কথা বলে আমার অ্যানালিসিসটাকে দূরে সরিয়ে দিতে চাই না। দেখুন, শেষ প্যারাগ্রাফটাতে এসে এই 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 যে স্টেটমেন্টটা তারা দিল, সেখানে কিছুটা কূটনৈতিক ভাষার একটা আভাস পাওয়া যাচ্ছে। এর আগে যা কিছু বলেছে কোথাও কিন্তু এত কঠোর, মানে যদি আমি বলতে চাই অকূটনৈতিকও আসলে এটাকে বলা যাচ্ছে না, কূটনৈতিক, অকূটনৈতিক, ডিপ্লোম্যাটিক, আনডিপ্লোম্যাটিক, এই শ্রেণী বিভাগে এই ধরনের স্টেটমেন্ট পড়ে না। আপনি দেখবেন ভারত পাকিস্তান যুদ্ধ করে বা আরো যেসব দেশ যুদ্ধ করে, কারা কারা যুদ্ধ করছে, রাশিয়া, ইউক্রেন যুদ্ধ করছে, ভেনিজুয়েলা, যুক্তরাষ্ট্রের তো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের ওয়াইফকে ধরে নিয়ে এসছে। এইসব কোন জায়গায় আর মনে করেন যে ইরান এবং যুক্তরাষ্ট্র, এদের মধ্যে দেখবেন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কখনো এই ধরনের আপনার যে ভাষা এখানে ব্যবহার করা হয়েছে এই ধরনের ভাষা ব্যবহার করে না। আপনারা আবার ওটা ট্রাম্প সাহেবের ভাষার সাথে গুলিয়ে ফেললেন না। ট্রাম্প সাহেবকে আমরা দেখেছি, মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি ওনার নিজের মতো করে একটা ভাষা ব্যবহার করেন। আমরা এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলছি। প্রেসিডেন্ট ট্রাম্প অনেক কথা বলেছেন যেগুলা সভ্যতার সাথেও যায় না, ডিপ্লোমেসির সাথেও যায় না। সে ওই প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মিলিয়ে না। আমি বলছি যে এই যে ভারত পাকিস্তান যুদ্ধ করে, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ করে, কোন কোন দেশ যুদ্ধ করে, ধরেন রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ করছে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে, এদের কোন দেশের কোন পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আপনি কখনো দেখবেন না এই ধরনের ভাষা প্রয়োগ করা হয়। এখন এটাকে কি কূটনৈতিক অকূটনৈতিক সেইভাবে আমরা দেখব? আসলে না, সেইভাবে দেখার সুযোগটা এখানে রাখা হয়নি। এটা হলো সম্পূর্ণরূপে আপনার রাস্তার মাস্তানের ভাষা। এখন ভারত এটার কিভাবে প্রতিক্রিয়া দেখাবে আমি জানি না। ভারত কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? ধরুন আপনি অনেক বড় লোক, আপনি কে আমাদের বসুন্ধরার, উনি তো সবচেয়ে বড় লোক, পাবলিক ডিসপ্লে করে, ওই উন্মাদটাকে আনলাম না, ওই যে ববি হাজ্জাজের আব্বা মুসা শমশের, ও তো পাগল। বসুন্ধরার মালিক শাহ আলম সাহেব, ওনার বালাখানা আছে। আমি অবশ্য বসুন্ধরাতে 1 বছর ছিলাম বাসা ভাড়া করে। 25 বছর সরকারি চাকরি করলে যে আসলে মানুষের কত দুরবস্থা হয় আর সৎ থাকলে, এটা আমার তখন ওই বাসা ভাড়ার কষ্টে বোঝা গেছিল। সেটা বাদ দেন, উনি বিশাল এক বালাখানায় থাকেন। আমি দূরের থেকে হয়তো দেখেছি, কখনো যাই নাই। মনে করেন যে এই বালাখানার নিচে একটা মাস্তান ঢুকে গেল, সেই মাস্তান শুধুই গালি দিচ্ছে এই শাহ আলম সাহেবকে। শাহ আলম সাহেবের কেমন লাগে?
উনি হয়তো চাচ্ছেন যে আর ওনার তো হয়তো 50, 60, 100 যে কত আছে জানি না, পিস্তল আছে, বন্দুক আছে, হ্যাঁ, লোক লস্কর আছে, একটা গিয়ে গুলি করে মেরে ফেললেই তো হবে। আবার ভাবছেন যে এখন তো ইন্টারনেটের যুগ, আবার মানে কে দেখছে কোন দিকে, কারণ বসুন্ধরা ওনারা কে কি করে ওগুলো আবার তো নানান সময় বের হয়ে যায়। যাই হোক, আমি শাহ আলম সাহেবের উদাহরণটা আনলাম জাস্ট বোঝানোর জন্য। এখন উনি এই মাস্তানটা অকথ্য ভাষায় শাহ আলম সাহেবকে গালি দিচ্ছেন, যত ধরনের গালি আছে, শাহ আলম সাহেব কিছুই করতে পারছেন না। কেন করতে পারছেন না? এই যে কেউ দেখবে, কি হবে, এত ক্ষুদ্র যে গালি দিচ্ছে তাকে কিছু করা। আমি বাংলাদেশ ক্ষুদ্র বলছি না, মানে ক্ষুদ্রতা তো আপনি যখন লিখেছেন, মানে লিখে প্রমাণ করেছেন এটা, মানে বাংলাদেশ ক্ষুদ্র অক্ষুদ্র ফিজিক্যালি ওটা ওই দিকে কথাটা বলছি না, বলছি যে মানে আপনি যখন যে পর্যায়ে চলে আসেন, মানে আপনি যেটা লিখে ফেলেছেন তারেক রহমান সাহেব, সেইটা কি রিফ্লেক্ট করে সেইটা বলছি। সেখানে শাহ আলম সাহেব ভাবছে যে এত ক্ষুদ্র একটা জিনিস, হ্যাঁ, এমন গালি গালাজ করছে, কিছুই করা যাচ্ছে না। আমার মনে হয় ভারত এটা পড়ে ভারতের অবস্থাটা হবে যে এইরকম, আসলে কি করবে এটাকে নিয়ে। তবে আমি ওই যে ড্যালেইস খান নামক একটা জঙ্গি, আপনারা জানেন তাকে, তার বক্তব্যটা দেখেছি। সে আবার কিন্তু এই বক্তব্যটা বের হওয়ার সাথে সাথে সুন্দর একটা ভিডিও করেছে। ড্যালিস খান তো খুব সুন্দর করে কথা বলে এবং সে কথা বলতে পারে। সে এইটাকে তার যে ব্যাখ্যা করেছে সেটা হলো যে বাংলাদেশ রেজিস্টার করে ফেলেছে শেখ হাসিনাকে খুনি, জেনোসাইডার, মানে ওয়ার্ল্ড হিস্ট্রিতে ঢুকিয়ে দিয়েছে শেখ হাসিনার অপরাধগুলা। এবং ভারতের প্রতিক্রিয়া, ভারত মানে সে তার মূল ফোকাসটা ছিল এটা যে মানে এটা দীর্ঘমেয়াদী, যেটা ওই যে ওখানেও আছে রেমিফিকেশনস থাকবে, অর্থাৎ এটার প্রভাব থাকবে, ভারতকে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। এইটা হলো ডেল এইচ খানের বক্তব্য। কিন্তু বক্তব্যটা ডেল এইচ খান, ডেল নাকি দেলোয়ার ছিল, দেলোয়ার এখন ডেলের ভাষ্যটা হলো ওদের মতোই, ওই যে আপনার একটা জঙ্গি আছে না আমেরিকা বা কোথাও থাকে, জঙ্গি কর্নেল, নাম তো আসলে মনে আসে না, মুস্তাফিজ, হ্যাঁ মুস্তাফিজ, খালেদা জিয়াকে নাকি সেই ওই মানে শেখ হাসিনা সরকারের সময় খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল না, ওই অপারেশনের নেতৃত্ব নাকি এই কর্নেল মুস্তাফিজ দিয়েছিল। অর্ধ উন্মাদ জঙ্গি এই কর্নেল মুস্তাফিজ জাতীয় জঙ্গিগুলা, কিংবা আরেকটা আছে এটা বোধহয় কানাডাতেই থাকে, দেলোয়ার, মেজর দেলোয়ার, এরা এবং অসংখ্য জঙ্গি বাংলাদেশের হেফাজত বলেন, কিংবা এখন যে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো, যেগুলো আসলে মূলত 2024-এর জঙ্গি উত্থানের নেতৃত্ব দিয়েছে, ওরাই নাকি মারা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজনও মারা যায়নি। ওরা কিন্তু একটা জিনিস বিশ্বাস করে মনে প্রাণে, যে ভারত একটা হিন্দুদের রাষ্ট্র এবং হিন্দুরা মুসলমানদের সাথে যুদ্ধ করতে সাহস পায় না, এবং মুসলমানরা একটু সাহস সঞ্চয় করে ভারতে পা দিলেই সেভেন সিস্টার্সকে ভেঙে দিতে পারে এবং ভারতকে পরাজিত করতে পারে, এবং সেখান থেকে অনেক গনিমতের মাল লুট করতে পারে, বিশেষ করে ভারতীয় নারীদের এবং তাদের সয় সম্পত্তি। এটা কিন্তু এই যে এরা কিন্তু বিশ্বাস করে একটা বড় অংশ বাংলাদেশ সমাজের। আমরা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আজকের এই বিবৃতিটা দেখি, শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ভারতের কাছে যে প্রতিবাদ জানিয়েছে, সেখানে কিন্তু এই বিশ্বাসটা একেবারে পরিপূর্ণ রূপে ফুটে উঠেছে। কিরকম? যে ভারত একটা মালাউনের দেশ, মানে, এবং তারা সবসময় উদাহরণ দেখি যে ভারতে দেখবেন যে বাংলাদেশে ল্যাট্রিন আছে, ভারতে কিন্তু কোটি কোটি মানুষের ল্যাট্রিন নাই। কথাটা সত্য, কিন্তু আসলে ওরা যেভাবে বলে সেইভাবে তো সত্য না। বাংলাদেশের আর যেটা উন্নতি হয়েছে ওটা অবশ্যই শেখ হাসিনা করেছে। এখানে অবশ্যই একটা মানে দুই তরফে একটা বিশ্বাস আছে যে ভারতও চাচ্ছিল না যে বাংলাদেশ এত উন্নতি করুক। সেই জন্য কিন্তু শেখ হাসিনা সরকারের পতনে শেখ হাসিনা ভারতের প্রতি অনেক ধরনের সুব্যবহার দেখানোর সত্ত্বেও কিন্তু নরেন্দ্র মোদী সাহেবের সরকার এটা পড়ে যাক, শেখ হাসিনার সরকার এটা চেয়েছিল। এরকম একটা বিশ্বাসও কিন্তু সমাজে প্রচলিত আছে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে। এবং আমি এটাকে সত্য মিথ্যা কোনোটাই এই বিশ্বাসটাকে উড়িয়ে দিচ্ছি না। কারণ হলো একটা রাষ্ট্রে নানান ধরনের প্রতিষ্ঠান থাকে, নানান ধরনের আপনার কি বলবো যে
নানান ধরনের আপনার একটা রাষ্ট্রের অভ্যন্তরে নানান ধরনের অ্যাক্টার্স থাকে, যেটাকে বাংলায় খেলোয়াড় বলা হয়। সুতরাং অনেক খেলোয়াড়ের অনেক ধরনের মতামত মিলে একটা মতামত তৈরি হয়। সুতরাং এই মতামতটা থাকতেই পারে, ভারতেও থাকতে পারে, এবং আমরা যেটা বিশ্বাস করি এটাকে অমূলক প্রচার করা যাবে না। কিন্তু তারেক রহমান সাহেব যে বিবৃতি দিয়েছেন তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, এইখানে ওই কথাটাই স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে। আসো যুদ্ধ করো, তোমরা তো মালাউন, তোমাদের পক্ষে তো, তোমরা তো মুসলমানদের সাথে কোনো যুদ্ধে জিততে পারো নাই, পাকিস্তানের কোনো যুদ্ধে জিততে পারো নাই, এখন বাংলাদেশের সাথে লড়ে দেখো। তোমরা কিন্তু বাংলাদেশের সাথে লড়লে তোমাদের 7 সিস্টার্স ভেঙে যাবে, দিল্লিতে আমরা চলে যাব, গনিমতের মাল আমরা অনেক পেয়ে যাব, তোমরা কিন্তু এই গাজওয়াতুল হিন্দে তোমরা কিন্তু পরাজিত হবে। তাহলে কারা এটা, মানে কার স্টেটমেন্ট এটা হতে পারে? এই স্টেটমেন্টটা হলো, আপনাদের মনে আছে 2024-এর জঙ্গি উত্থানের পরে বাংলাদেশের একদল উন্মাদ সেনাবাহিনীর প্রাক্তন সদস্যরা বলছিল না যে কলকাতা যেতে কয় ঘন্টা লাগবে, এবং কোন কোন জায়গা, ভারতের কোন কোন ডিস্ট্রিক্ট, কোন কোন শহর দখল করতে কত ঘন্টা লাগবে, এরকম রাস্তায় চিৎকার করে করে ওই অবসরপ্রাপ্ত মেজর, কর্নেল, হ্যাঁ, এই লোকগুলা বলছিল না? তারেক রহমান, আপনাকে বলছি স্যার, আপনাকে বলছি মাননীয় প্রধানমন্ত্রী, এই বিবৃতিটা পড়ে আমার মনে হয় না যে এটা কোনো দলীয় সরকার লিখেছে, জামাতও লিখেছে, এটা আমার মনে হয় না। আমার মনে হয়েছে ওই উন্মাদ আর্মি অফিসার গুলা এই রাষ্ট্রটা এখন চালাচ্ছে, তারা একজন প্রধানমন্ত্রী, একজন পররাষ্ট্রমন্ত্রী, একজন প্রতিরক্ষা মন্ত্রী, একজন সেনাবাহিনী প্রধান, ওরাই এবং ওরা একটা স্টেটমেন্ট দিয়েছে ভারত সরকারের প্রতি। এর বাইরে আমি আসলে এই স্টেটমেন্টটাকে আর কিছু ভাবতে পারছি না, ভাবার কোনো সুযোগ আসলে রাখা হয় নাই। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এটা কারা করতে পারে সেসব আমি কল্পনাও করতে চাই না। তবে আমরা দেখেছি যে সবচেয়ে মিলিটেন্ট কিন্তু তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির। তারেক রহমান স্যার, আপনাকে কিন্তু আগেও বলেছিলাম যে আপনার প্রথম মেয়াদ অর্থাৎ 2001 থেকে 6 পর্যন্ত যখন আপনি অন্তরালের প্রধানমন্ত্রী, তখন কিন্তু আপনাকে ডুবিয়েছে গিয়াসউদ্দিন আল মামুন। স্যার, এবার আপনাকে ডুবাবে এই হুমায়ুন কবির, জাহেদ আর ওই যে ববি হাজ্জাজ। যদিও ববি হাজ্জাজকে খুব বেশি ববি হাজ্জাজকে খুব একটা আমি এখন পাবলিক ডোমেইনে দেখি না, তবে ববি হাজ্জাজের যে উন্মত্ততা, যে ধরনের আপনার একটা চোরাকার বাড়ির ছেলে হলে যেভাবে বকে যায়, সেই অভ্যাস তার অনেকবার দেখেছি। আবার বিকাশ নূর, এই ধরনের, বাদ দেন ওদের কথা, বাদ দেন বিকাশ নূর আর ববি হাজ্জাজের কথা বাদ দিই, আপনার জাহেদ, আপনার তো একজন, তিনিও উল্টাপাল্টা কথা হয়তো বলেছেন, বাট অন্তত বেশিরভাগ সময় তো নিজেকে সামনে রাখতে পারেন। আপনার একজন সুন্দর আছে, কি বলে, আপনার তথ্যমন্ত্রী আছে, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আছে, আপনার 2-3জন যথেষ্ট, আমি বলবো যে প্রাজ্ঞ মন্ত্রী আছে, অন্তত কথাবার্তাটা বলতে জানে সুন্দর করে, এবং তাদের কূটনৈতিক শিষ্টাচার আছে। মির্জা ফখরুল, সালাউদ্দিন সাহেব, আমির খসরু মাহমুদ চৌধুরী, আমি তো তাদের প্রশংসা করি স্যার। আপনি আমার কথাটা একটু, আমি আপনাকে আন্তরিকভাবে বলছি স্যার, আপনি প্রথম মেয়াদে আপনি গিয়াসউদ্দিন আল মামুনের জন্য আপনার কি দশা হয়েছে দেখেন। আপনার নামে যেসব টাকা করি বিদেশ থেকে এসছে, সবাই তো বলে যে শেখ হাসিনা সব টাকা পাচার করেছে, আপনারা এনে দেখিয়ে দেন 2-1টা, কিন্তু এখন পর্যন্ত আপনি আর আপনার প্রিয় ভাই মরহুম আরাফাত রহমান কোকোর টাকা বিদেশ থেকে ফেরত এসছে বাংলাদেশে, এটা তো প্রমাণিত সত্য। সেখানেও তো আমরা শুনি যে গিয়াসউদ্দিন আল মামুনের কারণে আপনার এই বদনামটা হয়েছে, আপনি হয়তো সরাসরি এটার সাথে জড়িত নন। তো স্যার, আপনি কি নিয়োগ করলেন? আপনার এমন একটা পররাষ্ট্র মন্ত্রণালয় আপনার অনুমতি নিয়ে দিয়েছে, কিন্তু তাদের তো উচিত ছিল আপনাদের এই, অন্তত তারা তো বুঝাবে। আপনি যদি রেগেও বলেন যে না, একটা শিক্ষা দিয়ে দাও, একটা স্টেটমেন্ট দিয়ে, তো পররাষ্ট্রমন্ত্রী তো আপনার কাছে দৌড়ে আসবে, বা পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ফরেন সেক্রেটারি অবশ্য খুব সহজে এই সময় বাংলাদেশে ছিল না, আমি দেখলাম যে সে আবার ইতালিতে কি একটা করছে।
তো স্যার তারাই তো আপনার কাছে দৌড়ে গিয়ে আপনার হাত পা ধরবে, না না স্যার মাথা ঠান্ডা করেন, এটা কূটনীতি, আমরা একই কথা লিখবো ভিন্নভাবে লিখবো। সেটা তো হতে দেখলাম না স্যার। এখন এই ধরনের এটা এখন হয়েছে কি, এটা ঠিক যে এটা এআই ব্যবহার করে লিখেছে, কোনো সন্দেহ নাই, বাট আমি এটাকে দোষের কোনো দেখি না, কারণ আমি নিজেই তো এআই ব্যবহার করি সারাক্ষণ। এই জীবনে এত কিছু করতে হচ্ছে এখন, তো এআই ছাড়া কি উপায় আছে? উপায় নাই তো। কিন্তু এআই তো পরিচালনা করতে জানতে হবে, তাই না? চশমার কাজটা ঘোলা হয়ে যাচ্ছে। যা হোক, আপনারা একটু সহ্য করুন, বেশিক্ষণ থাকবো না, যা বলার বলে দেই। এআই ব্যবহার করলে সমস্যা নেই, কিন্তু কথা হলো যে পরিচালনাটা তো করতে জানতে হবে। এবং আরেকটা জিনিস, ড্যালিস খান প্রথমটার উপরই বক্তৃতা দিয়ে দিয়েছে সে তার মতো, মানে সে দেখাতে চেয়েছিল যে তারেক রহমানের সরকার, আবার পুরোটা ওর অবশ্য বক্তব্য মনে নেই, মানে একটা ওর মানে স্পিরিটটা মনে আছে যে একটা শক্ত অবস্থান নিয়েছে তারেক রহমানের সরকার। কিন্তু এটা কি শক্ত অবস্থান বলে? আপনারা ফেসবুক থেকে সবাই প্রমাণ করে দিচ্ছে যে এই বক্তব্যটা আপনারা 9 বার এডিট করেছেন। 9 বারে কি এডিট করেছেন আমি ধরতে পারিনি, আমি একটা অরিজিনাল পেয়েছি, বাট আমি খুব একটা পার্থক্য পাইনি দুটার মধ্যে। আমি যেটা এখন পর্যন্ত ফেসবুকে আছে সেটার বাংলা তর্জমা করে কোথাও সংক্ষেপে কোথাও পুরোটা পড়েছি। কিন্তু ড্যালিস খান নামক যেই উন্মাদগুলা আছে যারা এটার প্রশংসা করছে, প্রশংসা করতে গিয়েও কিন্তু ড্যালিস খান কিন্তু বক্তৃতাটার শেষে দিয়ে কিন্তু ও কাঁপছে, মানে ও প্রশংসা করছে কিন্তু আবার কাঁপছে ভয়ে। এই অবস্থা। আপনারা ড্যালিস খানের ওইটা যারা দেখেছেন তারা ওইটা বুঝতে পারবেন। তো যেটা হলো যে ড্যালিস খানকে এখন জিজ্ঞেস করা যায়, আমাদের কি দুর্ভাগ্য, ধরে ধরে আত্মঘাতী জঙ্গিদের এখন জিজ্ঞেস করতে হয় আমরা কোন জায়গায় চলে গেছি আসলে। দুর্ভাগ্যের কানতেও ইচ্ছে করে মাঝে মধ্যে যখন এই বক্তৃতাগুলা দিতে বসি, যে না একটা জঙ্গিকে ধরে ধরে দেখাতে হচ্ছে। যে ড্যালিস খানকে এখন প্রশ্ন করেন তো সবাই যে 9 বার কেন, তাহলে এত সাহসের পদক্ষেপ যদি নেয় একটা সরকার, 9 বার কেন তার বক্তব্যকে এডিট করতে হয়? 9 বার করতে হয় কারণ তারাও কাঁপছে যারা লিখছে। আর আমি তো চিন্তা করতে পারি সরকারি, বিশেষ করে ফরেন মিনিস্ট্রিতে এটা কি হয়, মানে কে কাকে গালি দিয়ে শেষ করে দিচ্ছে। এর কাছে যাচ্ছে, সে তার কাছে যাচ্ছে, আরেকজন টাইপ করতেছে, হ্যাঁ চ্যাট জিপিটি বা যে এআই ব্যবহার করছে সেখানে দিচ্ছে, আবার করছে, আবার দেখাচ্ছে, হুলস্থুল কাণ্ড আর কি। 9 বার, এই 9 বার কেন হয়? একটা হলো যে তো সবাই ভয়ে কাঁপছে এটা লেখার সময়। তাছাড়া দেখেন প্রফেশনালিজমটা কিন্তু এটা যে গুরুত্বপূর্ণ এটার কিন্তু কোনো বালাই নেই। পুরোপুরি কিন্তু জঙ্গি মানসিকতা। জঙ্গি মানসিকতাটা কি? আগে গালিটা দিয়ে দাও। বুঝতে পারছেন আপনারা যারা এই বক্তব্য শুনছেন, মানে গালিটা কত দ্রুত দিয়ে দেয়া যাবে সেটা প্রকাশ করে দিয়েছে। তারপরে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার পর্যন্ত সংশোধন করেছে। আপনি যখন প্রফেশনালিজম কাকে বলে? আপনার ভুল হয়ে যেতে পারে, আপনি একটা ভুল জিনিস দিয়ে দিতে পারেন, আপনি সেটাকে নরম করবেন বা আরো শক্ত করবেন, আপনি কিন্তু তখন উল্লেখ করবেন যে আমাদের আগের বক্তব্যটা সংশোধন করে নতুনটা প্রকাশ করা হলো। এইটা কিন্তু প্রফেশনালিজম। তা আপনি 9 বার কি বলবেন যে আমি 9 বার ভুল করেছি? মানুষ কি বলবে আপনাকে 9 বার যদি এডিট করেন? তাহলে দেখেন, এখন যদি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা ইউনিট হিসাবে ধরে নেই, বা বাংলাদেশের একটা উইন্ডো বিদেশের প্রতি, ওই দিন এক রাষ্ট্রদূত বলছিল, হুমায়ুন কবির, খুব সুন্দর লেগেছে কথাটা, সত্য, কিন্তু খুব সুন্দর সুন্দর কথা বলেন, যদিও উনি 2024 একজন লাল জঙ্গি হয়ে গেছেন। সেটা যদি হয়, সেখানে আপনি 9 বার সংশোধন করবেন একটা জিনিস? একে তো ভয়ে কাঁপছে সবাই, আর দ্বিতীয় হলো যে প্রফেশনালিজমের কোনো বালাই কিন্তু কোনো অংশে নাই তারেক রহমান স্যার আপনার সরকারের। এটা অবশ্য আপনাকে দোষ দিচ্ছি না, আমাদের দেশের কোন সরকারই, আমাদের একটা বলিষ্ঠ পররাষ্ট্র মন্ত্রণালয় হোক, সেখানে কিছু লোকজন প্রফেশনালিজম শিখুক, ঠান্ডা মাথায় চিন্তা করতে শিখুক, এটা কিন্তু আমরা কোন সরকারকে সেই ব্যবস্থা করতে দেখিনি। এখন সেটা এমন এক পর্যায়ে এসছে যে এইখানে আসলে এমন দুরবস্থা, কি বলবো, যে মানে আপনি কি বলবেন, দুরবস্থা কোথায় গিয়ে থাকে যদি আপনি একটা সরকারি প্রতিষ্ঠান, সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, সাপোজলি যারা লেখাপড়ায় সবচেয়ে ভালো হবে, তাদের এই দুরবস্থা। তবে এইখানে এই যে একটা স্টেটমেন্ট তারা লিখলো, এখানে আমি জানি না ওর কাছে গিয়েছিল কিনা,
আমাদের যে দিল্লিতে যে আমাদের তো আমি বলি না, মানে তারেক রহমান আর ইউনূস নিয়োগ করেছে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ওই ছেলেটা কিন্তু এই পর্যায়ের জিহাদিস্ট, যেই পর্যায়ের স্টেটমেন্টটা বের হয়েছে, এবং সে লেখাটেখা ভালো জানে। আমার ধারণা তারও কন্ট্রিবিউশন এখানে থাকতে পারে। আমার মনে হয় সে এবং হুমায়ুন কবির মিলে এইটা লিখেছে। আমি জানি না ভারত কি প্রতিক্রিয়া দেখাবে, আসলে ভারতের প্রতিক্রিয়া দেখানোর সমস্যাটা কোথায় সেটাও কিন্তু আমি ওই শাহ আলম সাহেব আর একজন মাস্তানের উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম। আসলে মাস্তানের উদাহরণটা দেখাতে হবে না তো, এটা প্রমাণও আছে। সাকিব নামের এক জঙ্গি, যে আবার ইয়ের সাথে খুব খাতির, ওয়াকারের সাথে। সে সাকিব, পুরো নাম কি জানি না, নাজমুস সাকিব বোধহয়, সে একটা ইউটিউব চালায়। এই বসুন্ধরার এই ব্যবসায়ীদের কাছে কিন্তু কয়েক কোটি টাকা, মানে 6 কোটি না 12 কোটি টাকা ঘুষ চেয়েছিল। সে ঘুষ চাওয়া প্রমাণ হয়ে যাওয়ার পর ওরা ক্ষমা চাইছে। তাজ হাশমি সাহেব রেগে মেগে আর কোনোদিন ওদের অনুষ্ঠানে যায় নাই, কারণ তাজ হাশমিকে নিয়ে ওই নাজমুস সাকিব প্রতি সপ্তাহে 1-2টা করে সুন্দর সুন্দর প্রোগ্রাম করতো। আর তাজ হাশমি তো অনেক লেখাপড়া জানা মানুষ। উনি, যদিও আমি তাজ হাশমিকে অবশ্য বারবার বলেছি উনি একজন উন্মাদ জঙ্গি, কিন্তু উনি তো লেখাপড়া জানেন, ওনার বই প্রকাশ হয়েছে ইত্যাদি। উনি ওদেরকে গালিগালাজ করে ওদের থেকে সরে গেছেন। ওই জঙ্গিগুলা কিন্তু আবার ওয়াকারের সাথে খাতির করেছে, এরা এখন আবার ফর্মে আছে। এই নাজমুস সাকিব, এই বসুন্ধরার আনবির বা তানবীর, নামটা ভুলে গেছি, শাহ আলম সাহেবের ছেলে, তাকে যে কি কষ্ট দিয়েছে, মানে এই 6 কোটিটা কি হত্যা টত্যা নিয়ে, এগুলো যারা দেখেছেন তারা আসলে তুলনাটা করতে পারবেন। যে এখন সাকিব তো আমেরিকায়, তানবীর সাহেব কিছু, ওনার নাম কি আনবির না তানবীর, যাই হোক, শাহ আলম সাহেবের বড় ছেলে বা কোনো একজন ছেলে কিচ্ছু করতে পারছে না। এখন ভারত আর তারেক রহমান সরকারের এই 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 যে আজকের স্টেটমেন্ট, এটা একটা ওই পর্যায়ের জিনিস হয়ে গেল আর কি। এখানে আসলে এখন দেখেন কয়েকটা রিস্ক ফ্যাক্টর বলি। আমি তো আগেই বলেছি যে এই ধরনের একটা স্টেটমেন্ট, দুটো যুদ্ধ করে এরকম রাষ্ট্র কিন্তু একজন আরেকজনকে পাবলিকলি কিন্তু দেয় না। মানে এত অকথ্য ভাষায় গালিগালাজ করে, গালিগালাজটা যদিও শেখ হাসিনাকে করেছে, কিন্তু এটা ভারতকেও করা, কারণ ভারতেই তো শেখ হাসিনা এখন নিরাপদ আশ্রয়ে আছেন। না হলে তো ওনাকে ওয়াকার আর ওই যে মাসুদ দুইজন মিলে তো ইয়েতে 5 আগস্টে কিন্তু মেরে ফেলতো। ওয়াকার একটা লাথি দিত, মাসুদ একটা লাথি দিত, এবং শেখ হাসিনা আরো কি করতো আল্লাহ, এগুলা কল্পনা করলেও কিন্তু আমাদের কিন্তু মানে আমাদের অনেক ধরনের ভেতরে রিয়াকশন হয়। কিন্তু আমার ধারণা শেখ হাসিনাকে পা দিয়ে মারতো এই ওয়াকার এবং মাসুদ, এই দুইজন মিলে। সাথে এই জঙ্গিগুলা থাকতো, হাসনাত, সার্জিস, ওই যে কি আছে না, আরো কতগুলা, ওই যে একটা ছেলে লম্বা, সে বলেছিল না যে শেখ হাসিনাকে, মানে শেখ হাসিনার পতনে, মানে শেখ হাসিনাকে মারতে ওর কি ধরনের আনন্দ হবে। আক্তার এরা এই কাজটাই করতো, পা দিয়ে মারতো। আমার কথাটা বলেও আমার খারাপ লাগছে যে ওয়াকার একটা লাথি দিত, মাসুদ একটা লাথি দিত, আমার খারাপ লাগছে। কিন্তু একইভাবে আমি যখন আবার খারাপ লাগাটা চিন্তা করছি, আমি কিন্তু এটাও দেখতে পাচ্ছি যে এরা কিন্তু এই কাজটাই কিন্তু করতো শেখ হাসিনাকে। কিন্তু যদি 2024 সালের 5 আগস্ট গণভবনে পেত, রিসপেক্টরটা দেখেন। ওয়াকার বাহিনী তো কারোর সাথে যুদ্ধ করতে চায় না, ওয়াকার বাহিনী যাতে মিয়ানমারের সাথে যুদ্ধ করতে না হয় সেই জন্য শেখ হাসিনা মাঝে মধ্যে মিয়ানমার থেকে বা রাখাইন থেকে 2-1টা গোলা বারুদ বাংলাদেশে পড়লেও বলেছে যে না, তোমরা কিছু প্রতিক্রিয়া দেখিও না, আমি দেশটার উন্নতি করছি, এখন কোন ধরনের যুদ্ধে আমি যাব না। কি বাকবাকুম হয়েছে না ওয়াকার বাহিনী এসব কথা শুনে। এটা আমরা কোথায় শুনেছি জানেন? আমি কোথায় শুনেছি? আমি শুনেছি আমাদের যে সাবেক আইজি ছিলেন বেনজির আহমেদ, উনি ওই যে বিএনপির একজন ইন্টেলেকচুয়াল আছে না, এই যে মুফাসসিল ইসলাম আর বেনজির সাহেবের একটা কথোপকথন মুফাসসির প্রকাশ করেছিল। সেখানে কিন্তু আমরা শুনেছি একদম জেনুইন কথা যে শেখ হাসিনা কিন্তু চান নাই যে আমি এর সাথে, মিয়ানমারের সাথে যুদ্ধ করুক। মানে কোন ধরনের উস্কানিতে কিন্তু শেখ হাসিনা কখনো পা দেননি। এখন ওয়াকাররা মনে হচ্ছে যে ভারতের সাথে যুদ্ধ করতে প্রস্তুত, কিন্তু আসলে কি প্রস্তুত? ওয়াকার তো জানে তার বাহিনী ভারতের সাথে যুদ্ধ করতে প্রস্তুত না। কিন্তু ডেলিস খান, যারা আসলে সরাসরি এখন আর্মির অংশ না, অবসরে চলে গেছে, এরা কিন্তু এটাকে আবার বাহবা দিচ্ছে, এবং অবসরপ্রাপ্ত সৈনিকগুলা ওইভাবেই কিন্তু চায় যে একটা যুদ্ধ, অর্থাৎ ভারত একটা আক্রমণ করুক,
মানে একটা আক্রমণের মধ্যে ওরা ডাকে। উদ্দেশ্যটা কি আসলে জানি না, এই আক্রমণ করলে ভারতই বা কি লাভ করবে বা এই জঙ্গিগুলা কি হারাবে, কিন্তু সেটার বড় কথা না। বড় কথা হলো যে এখানে স্যানিটিটা নাই। স্যানিটি মানে হলো যে আপনার স্যানিটির বাংলা কি, মানে অপাগলামিটা আর কি, মানে সুস্থতাটা কিন্তু নাই। এই ধরনের উত্তেজনা, উস্কানি তৈরি করা। কিন্তু দুঃখের বিষয় কি, এটা যদি, এই উস্কানিটা যদি ইউনূসের আমলেও হতো, আমি অন্তত চিন্তা করতাম যে যাও, কি ইউনূস তো এটাই চাচ্ছে। কারণ ইউনূস ভেবেছিল যে ভারত যদি একটা আক্রমণ করে বা কোনো ধরনের যুদ্ধে জড়ায়, তাহলে ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত হবে, এবং ইউনূসকে সবাই ওইভাবে উস্কাচ্ছিল। ইউনূসও কিন্তু ওই উস্কানিটা নিচ্ছিলেন। কিন্তু তবু আমরা দেখি যে ইউনূসের আমলে কিন্তু এত মানে আনপ্রফেশনাল কোনো স্টেটমেন্ট কিন্তু হয় নাই। এই ক্রেডিটটা কিন্তু আবার তৌহিদ হোসেনকে দিতে হবে। অনেক উত্তেজিত গরম গরম স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু এইরকম আনপ্রফেশনাল কাজ কিন্তু তৌহিদ হোসেনের সময় করে নাই, যেটা খলিল, হুমায়ুন কবির, শামা ওবায়েদ। আমার মনে হয় না শামা ওবায়েদ এই এত বড় জিনিসে জড়িত হয়েছে। বেচারা এমনিতেই নরম সরম, যদিও কড়া কথা বলে, কিন্তু বোঝা যায় যে আসলে নরম। এটা কিছু ওই যে পিনাকি, গৌতম দাস, ওরাও কিন্তু তারেক রহমানকে উস্কাচ্ছে যে আপনি শক্ত ভাষায় কথা বলেন, দেখবেন ভারত কিন্তু ঠান্ডা হয়ে যাবে, ভারত মহা বিপদে আছে। মানে ভারত রাষ্ট্র, ওই মুস্তাফিজের চোখ দিয়ে দেখা আর কি, যে ভারতের সাহসও নাই। আর মুসলমানদের সাথে তারা এটা পুরোপুরি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে বর্ণনা করে যে মুসলমানদের সাথে হিন্দুদের কোনো বিজয়ের চিহ্ন নাই। কিছু কিছু হিন্দু আমাকে এটা বলে যে হিন্দুরা, তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে বলে যে হিন্দুরা মূলত শান্তিবাদী মানুষ, অহেতুক যুদ্ধে জড়াতে চায় না। কিন্তু যদি একটা যুদ্ধ লাগে, একটা বোমা পড়ে, একটা কিছু হয়, কথার কথা বলছি যে যুদ্ধের জন্য তো ডাকছে। যদি কোনো যুদ্ধের সময় দুইটা রাষ্ট্র এত খারাপ কথা একজন আরেকজনকে বলে না, তাহলে এটার আরেক রকম ট্রান্সলেশন কি হয়? যুদ্ধের জন্য ডাকছে ওয়াকার বাহিনী, যদি ভারত একটা গোলা বন্দুক মারে ওয়াকারের দিকে, ওয়াকার বেঁচে থাকবে? ওয়াকারের তো শুনেছি হার্টে ফুটা আছে, বিভিন্ন ব্লক ট্লক আছে, এগুলো আবার শেখ হাসিনা ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছিলেন। ওয়াকার বাহিনী থাকবে ওখানে? মানে কি বিপদটা নিয়ে আসে চিন্তা করেন। মানে আপনি যদি জঙ্গিদের হাতে রাষ্ট্রকে তুলে দেন, 2024-এ যেটা হয়েছে, এবং যেটা তারেক রহমান স্যার আপনাকে বলছে, আপনি কিন্তু কোনোভাবেই কন্ট্রোলে নিতে পারেননি। এবং আমি বারবার বলেছি, আমি তারেক রহমান সাহেবের পররাষ্ট্রনীতি নিয়ে পর্যন্ত যা কিছু বিশ্লেষণ করেছি, আমার বিশ্লেষণে কিন্তু একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা কি আমি আগে কখনো এর বাইরে বলিনি, অনেক রকম বলেছি। আমি বলেছি, আমি সবসময় দেখতে পাচ্ছি যে ভারতের চোখে চোখ রেখে কথা বলা ছাড়া তারেক রহমান সরকার এখন পর্যন্ত কিছুই করেনি। যদিও ভারত অনেক ভদ্রতা দেখিয়েছে, তারেক রহমান সাহেব রাম মামারা যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী এসেছে চিঠি নিয়ে, পরে ওনার শপথের সময় সেই দেশের স্পিকার এসেছে চিঠি নিয়ে, ইত্যাদি অনেক কিছু ভারত কিন্তু ভদ্রতা দেখিয়েছে। এখন জঙ্গিরা তো বলবে ভয়ে দেখিয়েছে, সেটা আমিও মেনে নিলাম।